হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, অঙ্ক একটি জটিল এবং নিরস সাবজেক্ট, কিন্তু চাইলেই আমরা অঙ্ককে অ্যাভয়েড করতে পারি না, কারণ ছাত্র জীবনে এবং কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অঙ্ক প্রয়োজন হয়। ডিএম বেসিক ম্যাথ হলো এমন একটি চ্যানেল, যে চ্যানেলটি অঙ্ককে সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আশা করি অঙ্কের প্রতি তোমার আগ্রহ বাড়বে। শুরু করছি আজকের ক্লাস। অষ্টম শ্রেণী, কোষে দেখি 5.1, পেজ নাম্বার 53। আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে ঘনফল নির্ণয়। দেখো, আমরা সপ্তম শ্রেণীতে বর্গ নির্ণয় করা শিখেছি, কিন্তু ঘন বা ঘনফল নির্ণয় আমরা প্রথমবারের মতো এবার শিখবো। তাই আগে বর্গমূলের ব্যাপারটা একটু মনে করে নিই, যে যদি কোনো সংখ্যার বর্গ করতে হয়, মনে করো আমরা 7 বর্গ করব। 7 এর বর্গ, 7 বর্গ মানে কি বলতো? 7 স্কয়ার, অর্থাৎ 7 গুণ 7। তাহলে উত্তরটা কত হবে? 49। ঠিক একই রকম ভাবে আজ আমরা ঘন করা শিখবো। 7 এর যদি ঘন করতে হয়, 7 এর ঘনফল, তাহলে কি করতে হবে? 7 এর কিউব, অর্থাৎ 7 গুণ 7 গুণ 7, 343। তাহলে বর্গ এবং ঘন এর মধ্যে পার্থক্যটাকে বোঝার চেষ্টা করো। বর্গ বলতে একই সংখ্যাকে দুবার গুণ বোঝায়, এবং ঘন বলতে একই সংখ্যাকে 3 বার গুণ বোঝায়। অ্যাকচুয়ালি এই যে বর্গ এবং ঘনের ধারণাটা কিভাবে সৃষ্টি হলো, সেটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো এটি একটি আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি এককে মনে করো সেন্টিমিটারে আছে। তাহলে একই সেন্টিমিটার পরপর দুবার গুণ করে আমরা কি বের করতে পারি? এর ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল অর্থাৎ 2টি সেন্টিমিটার গুণ করে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। দেখো, আমরা ক্ষেত্রফল সূত্র জানি কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করা হচ্ছে, যার ফলে যে উত্তরটা পাচ্ছি সেটা শেষে আমরা বর্গ কথাটা লিখছি। মনে করো দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হবে 70 বর্গ সেন্টিমিটার। এখানে যে আমরা সেন্টিমিটার লেখার পরে স্কয়ার দিচ্ছি, এই যে স্কয়ার, স্কয়ারটাকে আসলে 2D, অর্থাৎ দুটো দিক থেকে গুণ করে যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বর্গ। এবার আমরা ঘনফলের ধারণাটা দেখো। এটা সামতুলিক চিত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা হয়, এবং তার ক্ষেত্রে এই বর্গ ব্যাপারটা ব্যবহার করা হয়। যদি কোনো একটি ঘন বস্তুর আয়তন বের করতে হয়, যেমন মনে করো একটা ঘনক মনে করো, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। এই যে একটি ঘনক এঁকেছি, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে এর আয়তন কত হবে? আয়তন হবে 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল 1 ঘন সেমি, মানে সেমি কিউব। তাহলে আয়তন বের করার সময় আমাদের ঘন ব্যাপারটা আসে, আর ক্ষেত্রফল বের করার সময় আমাদের বর্গ কথাটা আসে। আমরা এই বর্গ বিষয়টা আগে শিখেছি, কিন্তু ঘনফল নির্ণয়ের বিষয়টাকে আজ প্রথমবারের মতো শিখবো। এবার আমরা কোষে দেখি 5.1 এর প্রথম অঙ্কটি করব। কি আছে? দুটি ঘনক তৈরি করি, যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার। তাহলে দুটি ঘনক তৈরি করতে হবে। দেখো, আমি এখানে দুটি ঘনক এঁকেছি। এই ঘনকটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। কি করতে হবে? এর আমাদের আয়তন বের করতে হবে, এরও আয়তন বের করতে হবে। প্রশ্নটা শেষে দেখে বলা আছে, দেখো, যে এই রকমের ঘনক যদি এই ঘনকের সঙ্গে সমান করতে হয়, তাহলে কতগুলি ঘনক এক জায়গায় জড়ো করলে এই ঘনকের সমান হবে, অর্থাৎ এর মধ্যে কতগুলি এই রকমের ঘনক প্রবেশ করানো যাবে। তাহলে আমরা প্রথমে কি করব? এই ঘনকটির আয়তন বের করব। আমরা আয়তনের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, বা যদি সেটা ঘনক হয়ে থাকে তাহলে ঘনফল বের করার নিয়ম হচ্ছে বাহু কিউব। আয়তন সমান বাহু কিউব, মানে 5 এর কিউব। তাহলে কত হবে? এত সেন্টিমিটার এর কিউব। তাহলে হবে 125 ঘন সেন্টিমিটার বা সেমি কিউব। এবার যদি এই ঘনকটির আয়তন বের করার চেষ্টা করি, তাহলে আমরা আয়তন পাবো কি? আয়তন হবে 1 এর কিউব ঘন সেন্টিমিটার,
অর্থাৎ 1 ইন্টু 1 ইন্টু 1 সেমি কিউব ইকুয়াল 1 সেমি কিউব। এবার দেখো এই রকমের ছোট ছোট ঘনক যদি এত বড় ঘনকের সঙ্গে সমান করতে চাই তাহলে কতগুলি ঘনক আমার প্রয়োজন হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে ছোট ঘনকের সংখ্যা এখানে লিখতে হবে, ছোট ঘনকের সংখ্যা সমান 125 বাই 1 সমান 125টি। অর্থাৎ এই যে ঘনকটি আছে এই ঘনকটির সমান যদি এই ঘনক জুড়ে করতে হয় তাহলে 125টি ঘনক এক জায়গায় জড়ো করলে এর আয়তনের সঙ্গে সমান হবে। এবার দেখো 2 দাগের অঙ্কটি কি আছে, সুমন্ত অনেকগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। এখানে দেখো যে সংখ্যাগুলি দেওয়া আছে, প্রথম যে অঙ্কটি আছে 100 দেওয়া আছে। এই 100 থেকে তুমি কি বুঝবে যে তোমার কাছে 100টি ছোট ছোট ঘনক আছে, সেই প্রত্যেকটি ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। মনে করো এই একটি ঘনক, এই একটি ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার এবং এর আয়তন কত হবে, আয়তন হবে 1 ঘন সেন্টিমিটার। আয়তন সমান 1 ঘন সেন্টিমিটার। এখন প্রশ্নটা হচ্ছে তোমার কাছে যদি 100টা এরকম ধরনের ছোট ছোট ঘনক থাকে, সেই ঘনকগুলোকে জোড়া লাগিয়ে যে একটা আয়ত ঘনক তৈরি করতে হবে, সেটা কি একটা আয়ত ঘনকই থাকবে না ঘনক হবে, সেটাই তোমার প্রশ্ন। এখন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কি করতে হবে, যে এই 100 সংখ্যাটিকে আগে উৎপাদকে ভেঙে দেখতে হবে যে কি ঘনমূল করা যায় কিনা, এটা কি পূর্ণ ঘন সংখ্যা কিনা। দেখো 100কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে কি পেতে পারি, 100 সমান 2 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার। দেখো তাহলে 100 পূর্ণ ঘন সংখ্যা নয়, 100 পূর্ণ ঘন সংখ্যা নয়। যদি 100 পূর্ণ ঘন সংখ্যা না হয় তাহলে এই 100টি ছোট ছোট ঘনক মিলিয়ে একটি বড় ঘনক তৈরি করা যাবে না। তাহলে এর উত্তর হবে বড় ঘনক তৈরি করা যাবে না। আমি শুধু নাটা লিখে দিলাম, এর উত্তর হবে না। আচ্ছা দেখো এবার 2 দাগের অঙ্কটিতে 1000 রয়েছে। এবার আমাদের জানার চেষ্টা করতে হবে যে 1000 সংখ্যাটি পূর্ণ ঘন কি নয়। তাহলে আমরা 1000 সংখ্যাটিকে উৎপাদকে ভেঙে দেখি কি পাওয়া যায়। দেখো 1000 সমান 2 এর কিউব ইন্টু 5 এর কিউব। তাহলে 1000 সংখ্যাটি একটি পূর্ণ ঘন হচ্ছে, অর্থাৎ 10 এর কিউব পাওয়া যাচ্ছে। তাহলে উত্তর কি লিখবে, যে 1000 একটি পূর্ণ ঘন সংখ্যা, 1000 পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এই 1000টি 1 ঘন সেন্টিমিটার আয়তনের ছোট ছোট ঘনক মিলিয়ে একটা বড় ঘনক তৈরি করা যাবে, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। তাহলে এর উত্তর হবে পারবে বা তৈরি করা যাবে। এর উত্তর হবে পারবে। কি পারবে, ছোট ছোট 1000টি ঘনক জুড়ে একটি বড় ঘনক তৈরি করা যাবে, যেহেতু 1000 একটি পূর্ণ ঘন সংখ্যা। আচ্ছা এবার আমরা 3 দাগের অঙ্কটি করব, যেখানে আছে 1331। আগে চেষ্টা করব যে এই সংখ্যাটি উৎপাদক করে দেখা যাক যে এটি পূর্ণ ঘন কিনা। দেখো এই সংখ্যাটিকে 11 দিয়ে ভাগ করা যাবে। 11 আর 2 1, অর্থাৎ 121 হচ্ছে। এখানে আবার 11 দাও, তাহলে এখানে আরেকটা 11 পাবে, অর্থাৎ 1000 অর্থাৎ 1331 হচ্ছে 11 এর কিউব। তাহলে আমরা কি লিখতে পারি, যে 1331 একটি পূর্ণ ঘন সংখ্যা, এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এর উত্তরটা কি হবে, যে
এই ছোট ছোট 1331টি ঘনক জুড়ে একটি বড় ঘনক তৈরি করা যাবে, যে ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 11 সেন্টিমিটার। তাহলে এখানে উত্তর হবে পারবে। আচ্ছা, এবার দেখো 4 দাগের অঙ্কটিতে 1210 সংখ্যাটি রয়েছে। 1210 কে আমরা প্রথমে উৎপাদক করার চেষ্টা করি। 11 দিয়ে দেখো 11 11 121, আবার 11 দিয়ে দাও 10 2 5। দেখো এখানে পাচ্ছি কি 11 এর স্কয়ার ইনটু 2 ইনটু 5। তাহলে কি পেলাম যে 1210 পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয়। তাহলে এর উত্তরটা কি হবে? পারবে না। এর উত্তরটা হবে না, কারণ এটি পূর্ণ ঘন সংখ্যা নয়, অর্থাৎ 1210টি ছোট ছোট ঘনক জুড়ে একটি বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। আচ্ছা দেখো 5 দাগের অঙ্কটিতে রয়েছে 3375। প্রথমে আমরা 3375 কে কি করব? উৎপাদকে ভাঙবো। 5 দিয়ে দাও 5 7 30, 5 7 35, 5 5 25। 5 দিয়ে দাও 5 12 60, 5 13 65, 5 5 25। আবার 5 দিয়ে দাও 5 2 10। 3 দিয়ে দাও 3 9 27, 3 দিয়ে দাও 3 3 9। তাহলে আমরা পেলাম 5 এর কিউব ইনটু 3 এর কিউব, অর্থাৎ 3375। এটি একটি পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। তাহলে আমরা লিখব যে এতটি ছোট ছোট ঘনক দিয়ে একটি বড় ঘনক তৈরি করা সম্ভব বা পারবে। এবার দেখো 6 দাগের অঙ্কটিতে কত আছে? 2700। 2700 কে আমরা প্রথমে উৎপাদকে ভাঙবো। 900 3 দিয়ে 3 300 100, 5 দিয়ে দিলে 20, আবার 5 দিয়ে দাও 4 2 2। তাহলে 2700 সমান 3 এর কিউব। দেখো 3টি 3 আছে, 5 এর স্কয়ার আর হচ্ছে 2 এর স্কয়ার। তাহলে 2700 কি হলো বলো? 2700 কি পূর্ণ ঘন হলো? হলো না। তাহলে এটি পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয়। তাহলে উত্তরটা কি হবে? পারবে না, অর্থাৎ 2700টি ছোট ছোট ঘনক জুড়ে একটি বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। আচ্ছা, এবার দেখো 3 দাগের অঙ্ক কি বলছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। তাহলে আগে কোনগুলো পূর্ণ ঘন সংখ্যা সেগুলো একটা চার্ট আমরা তৈরি করে নেব, এবং সেই চার্টটা থেকে আমরা বুঝবো যে এগুলো পূর্ণ ঘন কি নয়। আমি এখানে চার্টটা তৈরি করে দিচ্ছি, তোমরা পজ করে খাতায় লিখে রেখে মুখস্থ করবে। দেখো প্রথমে 1 এর কিউব 1, এটা সকলেরই জানা। 2 এর কিউব হচ্ছে 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 10 এর কিউব 1000, 11 এর কিউব 1331, 12 এর কিউব 1728। অন্ততপক্ষে এই 12 পর্যন্ত আমরা মুখস্থ রাখলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। আচ্ছা দেখো, এই যে চার্ট আমরা তৈরি করে রেখেছি, এই চার্টের সাহায্য নিয়ে আমরা 3 অঙ্কগুলো উত্তর করব। প্রথমে দেখো 216। এই চার্টের মধ্যে কোথাও দেখো 216 আছে কিনা? এই দেখো 216। তাহলে এই 216 সংখ্যাটি একটি কি ধরনের সংখ্যা? এটি একটি পূর্ণ ঘন সংখ্যা, এটি পূর্ণ ঘন সংখ্যা। আচ্ছা, তারপরে দেখো 343, 343 এটিও পূর্ণ ঘন সংখ্যা হবে। 1024, দেখো এই লিস্টের মধ্যে কোথাও 1024 আছে কিনা? নেই। তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা নয়, শুধু 9 লিখে রাখলাম। 324, দেখো এই চার্টের মধ্যে কোথাও আছে কিনা? নেই। অ্যাকচুয়ালি এগুলো বর্গ সংখ্যা, এগুলো ঘন সংখ্যা নয়, তাহলে এটিও 9 উত্তর হবে। দেখো 1744, এখানে 1728 আছে 12 এর কিউব, তাহলে 1744 নিশ্চয়ই পূর্ণ ঘন নয়। 1372, দেখো এই লিস্টের মধ্যে আছে কিনা? নেই, তাহলে এটিও পূর্ণ ঘন নয়। তাহলে প্রথম দুটি পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে, বাকি 4টি পূর্ণ ঘন নয়। আচ্ছা, এবার 4 দাগের অঙ্কটি পড়ছি। দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তাহলে প্রথমে আমরা দেবনাথের আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থটা লিখব। দেবনাথের আয়তঘনকের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং উচ্চতাও দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে? আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা।
দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে এটা কি আয়তঘন বলছি আমরা, কিন্তু যদি ঘনক তৈরি করতে হয় তাহলে প্রত্যেকটি সংখ্যা অন্ততপক্ষে 3টে করে থাকতে হবে। তাহলে এখানে দেখো আমাদের যে 4 কে ভাঙে দুটি 2 পাবো, আর এখানে অলরেডি দুটি 3 আছে, তাহলে আর একটি 3 এর ঘাটতি আছে, একটি 2 এর ঘাটতি আছে। অর্থাৎ এখানে যে সংখ্যাটি পাবো এর সঙ্গে 2 গুণ 3 সমান 6টি যদি এই রকমের আয়তঘনক জোড়া হয় তবেই তুমি এই আয়তঘনক জুড়ে একটি ঘনক তৈরি করতে পারবে। উত্তরটি হবে অতএব 6টি আয়তঘনক জুড়ে ঘনক তৈরি করা যাবে। 6টি আয়ত ঘন জুড়ে একটি ঘনক তৈরি করা যাবে। এবার দেখো 5-এর অঙ্কগুলোতে কি বলছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। প্রথমে এক দাগে আছে 675। দেখো 675 এর উৎপাদকে ভাঙা হয় কি পাবো, দেখো দুটি 5 পেয়েছি, অর্থাৎ 5-এর স্কয়ার ইনটু 3-এর কিউব। তাহলে আমরা বুঝতে পারছি যে এর সঙ্গে 5 দুটো আছে আর একটা 5 দরকার ছিল। উত্তর লিখবে অতএব 675 কে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে, ঠিক একই রকমের বাকি অঙ্কগুলো করতে হবে। আচ্ছা এবার 5-এর 2 দাগের অঙ্কটি দেখো 200 আছে, 200 কে উৎপাদকে ভাঙো, 200 2 দিয়ে দাও 100, আবার 2 দিয়ে দাও 50, 2 দিয়ে 25, 2 দিয়ে 5 দিয়ে 5। তাহলে কটা 2 পেলাম, 2 পেলাম 3টি, আর 5 পেলাম কটি, 2টি। তাহলে আরো একটি 5 হলে এই সংখ্যাটি পূর্ণ ঘন হতো। তাহলে উত্তর লিখতে হবে অতএব 200 কে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে। এটা তোমরা নিজেরা লিখে নেবে। এবার দেখো 3 দাগের অঙ্কটিতে 108 সংখ্যাটি রয়েছে। এখানে 108 কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে করলাম 54, 2 দিয়ে 27, 27 কে 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে 2 কটি পেলাম, দুটি 2 পেয়েছি, আর 3 কটি পেয়েছি, 3টি পেয়েছি। দেখো এখানে 3টি 3 ঠিকই আছে, কিন্তু 2 একটি ঘাটতি আছে। তাহলে এখানে আরো একটা 2 গুণ করতে পারলে ভালো হতো। এইটাই আমাদের উত্তর হবে। উত্তর লিখতে হবে 108 কে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে। 4 দাগের অঙ্কটিতে 121 রয়েছে। আমরা জানি 121 হচ্ছে 11 এর স্কয়ার। তাহলে 121 সমান 11 ইনটু 11 লিখছি। তাহলে আরো একটা 11 হলে সংখ্যাটি পূর্ণ ঘন করা যেত। তাহলে আমাদের আরো একটা 11 গুণ করতে হবে। উত্তর লিখবে 121 কে 11 দিয়ে গুণ করতে হবে পূর্ণ ঘন বানানোর জন্য। দেখো 5-এর 5 দাগে আছে 1225। এই 1225 কেও ঠিক একই রকম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে 5 দিয়ে দেবো, 5 দুগুণে 10, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, আবার 5 দিয়ে দাও, 4 পাঁচা 20, আর 5 নং 45। এবার 7 দিয়ে দাও, দুটো 7 পাওয়া যাবে। অর্থাৎ 1225 সমান 5 গুণ 5 গুণ 7 গুণ 7। তাহলে দেখো এখানে একটি 5-এর ঘাটতি রয়েছে, এখানে একটি 7-এর ঘাটতি রয়েছে। তাহলে একটা 5ও লাগবে, আবার একটা 7ও লাগবে। এই টোটালটাই আমাদের গুণ করতে হবে। অর্থাৎ 1225 এর কে 5 7 কত, 35, 35 দিয়ে গুণ করতে হবে। 35 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে। 6-এর অঙ্কগুলো ঠিক একই রকমই অঙ্ক, সেখানে শুধু গুণের জায়গায় ভাগ করতে হবে কথাটা বলা আছে। প্রথম দেখো এক জায়গায় আছে 7000। 7000 কে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 5 দিয়ে দেখো কত হয়, 5 14 70, দুটো শূন্য, আবার 5 দিয়ে দাও, 5 দুগুণে 10, 5 আটা 40, 5 দিয়ে দাও, 5 পাঁচা 25, 5 ছক 30। এবার 2 দিয়ে দাও 28, 2 দিয়ে 14,
2 দিয়ে 7। দেখো এখানে 5 পাচ্ছি কটা, 3টে, 2 পাচ্ছি কটা, 3টে, আর 7 কটা আছে, একটা এক্সট্রা 7 আছে। তাহলে এই সংখ্যাটিকে যদি 7 দিয়ে ভাগ করতে পারি তাহলে সেই ভাগফলটিও কিন্তু পূর্ণঘন সংখ্যা হবে। তাই জন্য তোমাকে উত্তর লিখতে হবে 7000 কে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে একে পূর্ণঘন বানানোর জন্য। দেখো ভাই 6 এর 2 দাগে কি আছে, 2662, এই সংখ্যাটিকে উৎপাদক করতে হবে 2662। প্রথমে আমরা 2 দিয়ে দিলাম 1331, এবার 11 দিয়ে দাও 121, 11 1 1, অর্থাৎ একে উৎপাদকে ভেঙে আমরা একটা 2 পেয়েছি আর 11 পেয়েছি 3টি। তাহলে বুঝতেই পারছি যে এই সংখ্যাটি যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটি পূর্ণঘন হবে। উত্তর লিখবে 2662 কে 2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করলে ভাগফল পূর্ণঘন হবে। দেখো 6 এর 3 দাগের অঙ্কটিতে আছে 4394। প্রথমে আমরা 4394 কে কি করব, উৎপাদক ভাঙবো। প্রথমে 2 দিয়ে দিলাম 2 1 9 7। আচ্ছা এবার এই সংখ্যাটিকে 13 দিয়ে দেবো আমরা, 13 কে 13। এবার দেখো থাকছে এখানে 8 89, 89 6 13 78, থাকছে 11, 11 পরে 7 আসলো 117, তাকে তুমি 13 দিয়ে ভাগ করলে পাবে 9, তাহলে পেলাম 169। এখানে আবার 13 দিয়ে যাবে, 13 13 169। এখানে আমরা তাহলে কি লিখতে পারবো, 2 গুণ 13 এর কিউব। দেখো 13 3টে পাওয়া গেছে, অর্থাৎ এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন হবে। উত্তর লিখবে 4394 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন হবে, 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন হবে। আচ্ছা এবার দেখো 4 দাগের অঙ্কটিতে আছে 6750। এই 6750টাকে আমরা প্রথমে উৎপাদকে করব, 5 দিয়ে দেব, 5 13 65, 2 5 5 25, 0 আবার 5 দিয়ে দাও, 5 2 10, 5 7 35। এবার দেখো 3 দিয়ে দাও, 3 9 27, 3 দিয়ে দিলে 30, আবার 3 দিয়ে দাও, এখানে 3 10 30, 2 দিয়ে দাও 5। দেখো তাহলে 5 কটা পেলাম, 5 পেলাম 3টি, এখানে 2টি আর এই একটি। আর 3 কটি পেলাম, 3ও পেলাম 3টি আর 2 পেয়েছি 1টি। তাহলে উত্তর লিখবে 6750 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন হবে, 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন হবে, এটা লিখতে হবে। এবার দেখো 6 এর 5 দাগে কি আছে, 675। তাহলে প্রথমে 675 কে উৎপাদকে ভাঙো, 5 দিয়ে, 5 13 65, 5 5 25, আবার 5 দিয়ে দাও, 5 2 10, 5 7 35, 3 দিয়ে দাও, 3 9 27, 3 দিয়ে দিলে 3। তাহলে আমরা 5 কটা পেলাম, 5 পেলাম 2টি এবং 7 3 পেলাম এবং 3 পেলাম কটি, 3টি। তাহলে আমাদের এই 5 5 যে 25 হচ্ছে, 25 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করতে হবে, তবেই তুমি এটাকে পূর্ণঘন বানাতে পারবে। উত্তর লিখবে 675 কে, উত্তর লিখবে 675 কে 25 দিয়ে ভাগ করতে হবে, 25 দিয়ে ভাগ করতে হবে। এবার 7 অঙ্কগুলোতে বলা আছে নিচের পূর্ণঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। তাহলে প্রথমে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। 7 প্রথম অঙ্কটি দেখো আছে 512। তাহলে 512 এর ঘনমূল করতে হবে, এর ঘনমূল কথাটা এখানে লিখবে, ঘনমূল সমান, এখানে একটা এরকম ভাবে ঘনমূলের চিহ্ন দিতে পারো। আর 512 কে আমরা পাশে কি করব, উৎপাদকে ভেঙে নেব। 2 দিয়ে দাও 2 5 6, আবার 2 দিয়ে দাও 1 2 8, 2 দিয়ে 6 4 3 2, আবার 2 দিয়ে দাও 1 6, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে দিলে 2 হলো। তাহলে কটা 2 পাওয়া গেল, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 9টি 2 লিখতে হবে, অথবা 2 এর পাওয়ার 9 লিখতে পারি। এবার দেখো এই 2 এর পাওয়ার 9, এই পাওয়ারের সঙ্গে এইখানে যে ঘনমূল সংখ্যাটা রয়েছে এখানে তুমি 1/3 হিসাবে লিখতে পারো।
এই 3 দিয়ে কাটা, দেখো 3 পাবে, তার মানে 2 এর কিউব হলো, 2 এর কিউব কত 8, তাহলে 512 এর ঘনমূল হচ্ছে 8। এইভাবে করতে পারো, অথবা তুমি এখানে এই 9টা 2 পরপর গুণ হিসাবে লিখতে পারো। এইভাবে দেখো 9টা 2, 2 গুণ 2 গুণ 2, এভাবে 9টা 2 তোমাকে লিখতে হবে। 9টা 2, 3 আর 3 6 আর 3 9, 3 আর 3 6 আর 3 9। এই 9টা 2 লেখার পরে তুমি কি করতে পারো, এখানে দুটি, এই 3টি 2 থেকে একটা করে 2 তুমি বের করতে পারো। এখান থেকে একটা 2 আনলে এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2 ইকুয়াল 8। এইভাবে তুমি করতে পারো, এইভাবে করতে পারো, অথবা এইভাবে করতে পারো, তোমার যেটা সুবিধা তুমি সেভাবে করবে। দেখো 7 এর 2 দাগে আছে 1728 এর ঘনমূল। 1728 কে আমরা উৎপাদকে ভাঙবো, 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দাও, 4 3 2, 2 দিয়ে দিলে 2 1 6, 2 দিলে 1 0 8, আবার 2 দাও 5 4, 2 দিয়ে দিলে 27, আবার 3 দিয়ে দাও 3 3 9, 3 3 9 হয়ে গেল। এবার দেখো এখানে তুমি এইভাবে ঘনমূল চিহ্ন দিয়ে এই ভেতরের সংখ্যাগুলোকে তুমি লিখতে পারো গুণ আকারে। কটা 2 পেয়েছো, 1 2 3 4 5 6, তাহলে 6টি 2 পরপর এভাবে লিখে দিতে পারো। আর 3 কটি, 3টি, 1 2 3। তাহলে আমরা এই যে ঘনমূল কথাটা ব্যবহার করছি, এর মানে হচ্ছে 3টি থেকে একটা বের হতে পারবে। তাহলে 3টি 2 থেকে একটা 2 বেরিয়ে আসলো, আবার 3টি 2 থেকে একটা 2 বেরিয়ে আসলো, আবার 3টি 3 থেকেও একটা 3 বেরিয়ে আসলো। এবারে গুণ করলে কত হবে, 2 2 4, 3 4 12, অর্থাৎ 1728 এর ঘনমূল হচ্ছে 12। এবার দেখো 7 এর 3 দাগে আছে 5832, এই সংখ্যাটি এর ঘনমূল করতে হবে। এর ঘনমূল প্রথমে আমরা কি করব, 5832 কে উৎপাদকে ভাঙবো। 2 দিয়ে দেখো 2916, 2 দিয়ে 1458, আবার 2 দিয়ে দাও দেখো 729, এবার 3 দিয়ে দাও 243, আবার 3 দিয়ে দাও 81, 3 দিয়ে দিলে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে দেখো কটা তুমি 2 পেলে, 2 পেয়েছো তুমি 3টি, আর 3 পেয়েছো কটি, 3 পেয়েছো 6টি। তাহলে এখান থেকে একটা 2 বেরিয়ে আসবে, আর এখান থেকে আসবে তোমার দুটো 3 বেরিয়ে আসবে। 3 থেকে কত 9, 9 দুগুণে 18, অর্থাৎ 5832 এর ঘনমূল হচ্ছে 18। আচ্ছা, সাথে এবার 4 দাগের অঙ্কটি করব। 15625 এর ঘনমূল নির্ণয় করতে হবে। 15625 শেষ অঙ্কটি, অর্থাৎ এককের ঘরে অঙ্ক যদি 5 থাকে তাহলে অবশ্যই 5 দিয়েই করবে। 3 5 15, 5 ওকে 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে দাও, 5 6 30, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে দেবে, 5 12 60, 5 5 25, 5 দিয়ে দাও 25, আবার 5 দিয়ে দাও 5। তাহলে কটা 5 পেলাম, দেখো 5 পেয়েছি 6টা, 5 এর পাওয়ার 6 6, তাহলে 5 এর দুটো 5 আসবে, কারণ এই 6টা 3টের থেকে একটা একটা করে বেরিয়ে আসবে, তাহলে 6টা থেকে দুটো বেরিয়ে আসবে। 5 5 কত উত্তর হবে, 25 উত্তর হবে। এবার আমরা 7 এর 5 দাগের অঙ্কটি করব। 10648 এর ঘনমূল নির্ণয় করতে হবে। 10648 কে প্রথমে আমরা উৎপাদকে ভাঙবো। 2 দিয়ে দাও, 5 3 2 4, আবার 2 যাবে 2 6 6 2, আবার 2 দাও 1 3 3 1। দেখো এটা আমাদের মুখস্থ, আমাদের জানা ছিল যেটা 11 এর কিউব, তাই 11 দিয়ে যাবে 121, আবার 11 দিয়ে দেবে। এই জন্য কিউবের লাইনটা মুখস্থ রাখবে, 12 এর কিউব পর্যন্ত মুখস্থ রাখবে, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। দেখো তাহলে আমরা এখানে ঘনমূল করতে গিয়ে এখান থেকে কত সংখ্যা পেলাম, 2 পেলাম 3টি, 11 পেয়েছি 3টি। তাহলে উত্তরে আমাদের একটা 2 আসবে, একটা 11 আসবে, উত্তর হবে 11 দুগুণে 22, অর্থাৎ 10648 এর ঘনমূল 22। তাহলে আজকে আমরা ঘনমূল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং ঘনমূল কিভাবে করতে হয় শিখলাম। আজকে ক্লাস এখানেই শেষ করছি। আশা করি ক্লাসে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিতে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো।